পমস্কেয়ারে আপনাদের স্বাগত। তো আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। আমি তো অনেককেই মানে প্রত্যেককেই বলি আমার ভিডিওতে বিভিন্ন রকম যে যার মন্তব্য জানাবেন আমাকে জানায়। তো অনেকেই জিজ্ঞেস করেছে দাদা পমেরিয়ানের ডিওয়ার্মিং কি করে করাবো, এরা তো খুব ছোট ব্রিড। আমি আপনাদের ডিওয়ার্মিং এর ভিডিও আগে আপলোড করেছি। প্রথম যখন বাচ্চা একদম বেবি থাকে, ছোট 20 দিন বয়সে একটা ডিওয়ার্মিং করে, তখন নিমোসিড দিয়ে করাই, ওটা হিউম্যান একটা মেডিসিন। তারপর 15 দিন অন্তর অন্তর এখন চলবে 3 মাস অবধি। 3 মাসের পর থেকে ওটা 1 মাস, 6 মাস অবধি, 6 মাসের পর থেকে ওটা ট্যাবলেটে চলে আসবে। ডিওয়ার্মিং এর যে শিডিউলে আমরা ডিওয়ার্মিং করি, আমি যতটুকু জানি সেটা হচ্ছে 10 কেজিতে একটা ট্যাবলেট। সে এবার ওর যতটা বডি ওয়েট হবে সেই হিসাবে ইকুয়ালি ভাগ করে নিতে হবে। মানে কিরকম বলি, এর বয়স, এর এখন ওজন 2 কেজি, তো একটা ট্যাবলেটকে 10 কেজিকে ট্যাবলেটকে 2 কেজি হিসেবে ভাগ করে নেবো। আমি তখন কি করি, একটা ট্যাবলেটকে 4টে টুকরো করি। 4টে টুকরো করে মানে হিসাবে দাঁড়ালো কি 2.5 কেজি। তো সেটা 19 আর 20 হতে পারে, সেটা আমি করি। তো অনেকে কি করে দেখেছি, বড় অবস্থায় তারা কেউ ডিওয়ার্মিং ট্যাবলেটে করে না, তারা তারা লিকুইড দিয়েই করে যায়। মানে ও যখন 1 মাসের ছিল তখনও যেটা দিয়ে ডিওয়ার্মিং করাতো, আর এখনো যেটা ওর 1 বছর বয়স তখনও সেটা ওইভাবেই ডিওয়ার্মিংটা করায়। কে চাচাচ্ছিস রে, চুপ কর। যে ট্যাবলেটে আমি ভাগ করি, একটা ট্যাবলেটকে 4টে টুকরো করলাম, 4টে করার পর যেটুকানি একটা টুকরো বেরোবে সেটা একটা বাচ্চাকে করাই। কালচার পমের ক্ষেত্রে, কালচার হলে তখন ওটা বডি ওয়েট ভাগ করে করাই। একটু 19-20 হলে কোনো অসুবিধা নেই, সেটা আপনারা বারবার বলছি ফলো করবেন। আর ডিওয়ার্মিংটা যেন সবসময় আপ টু ডেট থাকে। ভ্যাকসিন দিতে 2 দিন দেরি হোক, কোনো সমস্যা নেই। আমাদেরও যেমন শরীরে কৃমি বাসা বাঁধে, ওদেরও শরীরে কৃমির বাসা বাঁধে, তবে আমাদের থেকে ওদেরটা অনেক স্ট্রং। তো ওদের যদি পেটে একবার কৃমি হয়ে যায় তো তখন বিভিন্ন রকম প্রবলেম ওই জায়গা থেকে শুরু হবে। বারবারই বলি, সবসময় বাচ্চা যেখান থেকেই নেবেন, সবসময় বলি আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা নেই। যেখান থেকেই নেবেন, কুকুরকে সুস্থ বা অসুস্থ কি করে বুঝবেন? আর বারবারই বলি, যদি কুকুরকে দেখবেন, তো যখন এটা বাচ্চা কুকুর নিচ্ছে, যে কোনো ব্রিডের ক্ষেত্রেই বলছি, আপনি দেখবেন মাড়িটা সাদা আছে কি, মাড়িটা লাল আছে কিনা। দেখুন এই কুকুরটার মাড়িটা লাল। কুকুরের গায়ে রক্ত আছে কিনা আপনি বুঝবেন কি করে? কুকুরের গায়ে রক্ত আছে কিনা আপনি বুঝবেন কি করে? আপনি কি দেখবেন, আমরা ফার্স্ট দেখি কুকুরটার মাড়িটা দেখে নিই কুকুরটার গায়ে রক্ত ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, কুকুরের নাক 12 মাস ভিজে থাকবে। কুকুরের নাক 12 মাস ভিজে থাকবে। যদি নাক শুকিয়ে যায় তাহলে আপনি বুঝবেন ওর কোনো সমস্যা তৈরি হচ্ছে। যে কোনো সমস্যা হতে পারে, পটি হতে পারে, জ্বর হতে পারে, ঠান্ডা লাগতে পারে, পেটে ব্যথা হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম ওর নাক আপনাকে সিমটম দিয়ে দেবে। আচ্ছা, আর যেখান থেকেই বাচ্চা নেবেন বলে দিচ্ছি, চোখের তলায় একবার চোখটা দেখে নেবেন লাল আছে কিনা। আমিও দেখি, আমার কাছে এতগুলো বাচ্চা আছে, আমি খাওয়াই, সবকিছু করি, তার সত্ত্বেও মাঝে মাঝে আমি চেক করি প্রত্যেকটা বাচ্চাকে সব ঠিকঠাক আছে কিনা। হতেই পারে তার কোনো জায়গায় কোনো কিছু ওষুধ কম পড়ছে, ক্যালসিয়াম কম পড়ছে, ভিটামিন কম পড়ছে। এমন নয় সে খাচ্ছে মানেই তার শরীরে সবকিছু মানে জিনিসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, সেটা নয়। কারো শরীরের প্রবলেম যদি হয় তো তখন আমি কি করি, তাকে আলাদাভাবে অবজারভেশন করে তাকে রক্ত হওয়ার ওষুধ দিই, তাকে আলাদা খাবার রাখি, আলাদা খাঁচাতে রাখি, তাকে সেভাবে তার হিসু, পটি, খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিস আমি খেয়াল করি। আচ্ছা, অনেকে বলে যে দাদা আপনি সস্তায় পম দিন। আমি তাকে একটা কথা বলি, সস্তায় 3 অবস্থা হয়। বারবারই একটা কথা বলি, সস্তায় হয় না পমেরিয়ান। আমাকে অনেকে বলে, আমার তাতে রাগ অভিমান কিছু নেই, অনেকে বলে আপনি তো দাদা 15,000 টাকাটা কালচার পমের দাম নিচ্ছেন, ও তো আমি আরেকজনের থেকে কিনেছি 8,000 টাকায় কিনেছি, 7,000 টাকা, আপনি নেবেন? আপনার কটা লাগবে বলুন। আমি তাকে একটা কথা বলি, আপনার যেখানে সস্তায় মনে হবে আপনি সেখান থেকে নেবেন। আমি কখনোই বলবো না আপনি আমার থেকে নেন, কিন্তু আমি এটা বলবো যে জিনিসটা না, জেনুইন জিনিস নেন। আপনি 8,000 টাকার জিনিস নেবেন না 18,000 টাকার জিনিস নেবেন, সেটা আপনি ডিসাইড করবেন, সেটা আমি ডিসাইড করে দেবো না। আপনার বাজেট অনুযায়ী আপনি ডিসাইড করবেন। আচ্ছা, আমি যেভাবে কুকুরকে রেয়ারিং করি, কুকুরকে যেভাবে খাওয়া দাওয়া দিই, আমি রয়্যাল ক্যানিন দুধ খাওয়াই, আপনি রয়্যাল ক্যানিন মিল্ক, আপনি দোকানে গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন তার দাম কত। এখন দাম হয়েছে 2200 থেকে 2400 টাকা 400 গ্রাম দুধের দাম। আচ্ছা, রয়্যাল ক্যানিন যে মিনি স্টার্টার খাওয়াই, 21 দিনের পর 30 দিন অবধি যে রয়্যাল ক্যানিন দুধ খেলো, মায়ের দুধ খেলো, তারপরে যখন আমি খাবার ওদের ধরাই, রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার ধরাই। আমি সস্তার খাবার ধরাই না এই কারণে, এরা এতটাই ছোট বাচ্চা হয় যে এই বাচ্চা ছোট থেকে হওয়া থেকে দেখেনি, যাদের কোনো আইডিয়া নেই পম সম্বন্ধে, কালচার সম্বন্ধে। যদি অরিজিনাল ব্রিড হয় আপনি নিজে বুঝতে পারবেন
যে এই ব্রিডটা এতটাই ছোট, এতটাই নরম একটা ব্রিড, এদেরকে যদি আপনি সস্তার দানা দেন তাহলে কিন্তু এদের ভিতটা তৈরি হবে না, লিভারটা স্ট্রং হবে না। আমি এটা করে দেখেছি, আমি আমি এই জিনিসটা আমি আগে আমার নিজের বাচ্চাদের উপর অ্যাপ্লাই করে দেখেছি। আমি প্রথমে ভাবতাম যে 1000 টাকা দানা কেজি খাওয়াবো, তোর আমি তো 100 টাকা দানা পাচ্ছি, আমি ওটা খাওয়াই। খাইয়ে দেখেছি, রেজাল্ট আমি ভালো পাইনি। মানে কুকুরের রেয়ারিং ভালো দাঁড়ায়নি, কুকুরের মাড়ি সাদা, কুকুরের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আমার চোখে, আমার নিজের চোখে ভালো লাগছে না। আমি আপনাদের চোখে কি করে জিনিসটাকে ভালো দেখানোর চেষ্টা করবো? তো আগে আমি নিজে স্যাটিসফাই হই। কে সস্তায় দিল কে সস্তায় দিল না আমি জানি না। আমাকে রিসেন্ট 2 দিন আগে পাঞ্জাব থেকে একজন ফোন করেছিল, বলছে দাদা এখান থেকে 2000 টাকা করে পম বলছি সরি, পাঞ্জাব থেকে 2000 টাকা করে বিগেল, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার আসে। তো একটা কথা চিন্তা করুন, আমি একজন সংসারী মানুষ, আপনারাও নিশ্চয়ই সবাই সংসারী মানুষ। তো 2000 টাকায় একটা যে কুকুর কিনে এসে 4000 টাকায় সেই কুকুরটাকে যখন সে বিক্রি করছে, 5000 টাকায় বিক্রি করছে, এই মার্কেটে একটা ওষুধের দাম বলুন বা যে কোনো খাবার দাবারের দাম বলুন, কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কেউ তো আর নিজের পকেট থেকে খাওয়াবে না, কারোর তো টাকার গাছ লাগানো নেই। তো প্রত্যেকেই বাজার থেকে কিনে, আপনিও যেমন বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়াবেন, আমিও বাজার থেকে কিনে নিয়ে এসেই খাওয়াবো। তো যেখানে খরচাটা যে জায়গায় এসে দাঁড়াবে, সে কি করে একটা বড় ব্রিডকে, জায়ান্ট ব্রিডকে সে কি করে 6000, 8000, 5000 টাকায় দিচ্ছে আমার জানা নেই, আমার জানার ইচ্ছাও নেই। কিন্তু আমি বারবার বলি, 2000 টাকা 5000 টাকার তে না গিয়ে 2000 টাকা 5000 টাকা ভালো কুকুর কি পাওয়া যায় না? যায়। অনেকে বাড়িতে পুষেছে বা বাচ্চা হয়েছে, তারা কম দামে দিয়ে দিতে চাইছে, সেই তর্কে আমি যাচ্ছি না। সে দিতেই পারে, তার জিনিস সে দিতে পারে, কিন্তু সেটা তো এক্সেপশনাল ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও বলছি, যারা ব্রিডিং পারপাস ব্যবসা করছে, ব্যবসাটা করুক, ব্রিডিংটাকে স্ট্যান্ডার্ড বাড়াক, কোয়ালিটিটাকে বাড়াক, সবার কাছে পৌঁছে দিক, খুব ভালো জিনিস। আমিও করি, আমি করছি। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, মাংসর দাম বলুন বা যে যা বাড়িতে নিজের পরিশ্রমটা দিচ্ছে, নিজের টাইমটা দিচ্ছে, টাইম ইজ মানি। কেউ বিনা পারিশ্রমিকে কাজ করে না। আমি যে এখানে পারিশ্রম দিচ্ছি, আমার তো একটা ইনকামের জায়গা থাকতে হবে। তো আমি বলুন, আমার বাড়ির লোক করে, যে যাই করুক, তাদেরও একটা, যে আজকে বাড়ির লোক করছে, আমাকে হয়তো তাকে মাইনে দিতে হচ্ছে না, কিন্তু আমি যদি একটা মাইনে দিয়ে লোক রাখতে হতো, তো আমাকে তাকে মাইনে দিতে হতো। তো সেক্ষেত্রে যদি চিন্তা করে দেখেন যে এত বড় একটা জায়গা, এতগুলো বাচ্চাকে প্রতিটা টাইম পরিষ্কার পরিচ্ছন্ন করা, খুব ভাবে অবজারভেশন করা, খাওয়া দাওয়া মেনটেন করা, এদের হেলথ ঠিকঠাক রাখা, এইগুলোকে অবজারভেশন প্রত্যেকটা সময় আমাদেরকে করতে হয়, তো আমাদের টাইম দিতে হয়। তো সেক্ষেত্রে বলি, এই কুকুরের এত বাচ্চা হয় না, এই কুকুরের খুব কম সংখ্যকই বাচ্চা হয়। তো যখনই কম সংখ্যক বাচ্চা হয়, তখন এদের বাচ্চা অটোমেটিকলি দাম বাড়ে, মার্কেটে ডিমান্ড যখন থাকে। আর আমার কাছে তো আমি বলেছি, এতগুলো বাচ্চা আছে, আমি বাচ্চা দিয়ে শেষ করতে পারি না, আমাকে এখন বাড়ি থেকে বলে দিয়েছে আরো 10খানা বাচ্চা বাড়াতে হবে। কেন না, কিছু কুকুরকে আরো বেশি রেস্ট দিতে হবে, আরো বাচ্চার ডিমান্ড বেড়েছে, সারা অল ওভার ইন্ডিয়ায় কুকুর যাচ্ছে, তো প্রচুর রেসপন্স পেয়েছি। আর যারা বলে সস্তায় নিচ্ছে, তাদেরকে একটা কথা বলি, সস্তায় আমিও যেরকম ইউটিউব ঘাঁটি, বিভিন্ন চ্যানেল ঘাঁটি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমি ফলো করি, আপনারাও নিশ্চয়ই ফলো করেন। তো আমিও দেখি যে একজন 6000 টাকায় কালচার পম দিচ্ছে, তার জিনিস সে 6000 টাকায় দেবে না 12000 টাকায় দেবে, সেটা সে ডিসাইড করবে, আমি ডিসাইড করে দেবো না। তার পোষাচ্ছে, সে দিচ্ছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, সে যেন সেটা হেলদি বাচ্চা দেয়, সে যেন সেটা প্রপার কালচার পমই দেয়, বা প্রপার যে কোনো ব্রিডের ক্ষেত্রে বলছি, গোল্ডেন রিট্রিভার বলুন, জিএসডি বলুন, ল্যাব বলুন, বিগেল বলুন, প্রপার জিনিসটা দেয়। ইনলাইন মেটিং করিয়ে কুকুর দিয়ে দেবে, আপনি বুঝতে পারবেন না। কুকুরের বিভিন্ন রকম ভেতরে রোগ থাকবে, আপনাকে ওটা দিয়ে দেবে, আপনি সেটাও বুঝতে পারবেন না। তো আপনি যখন ওটাকে পয়সা দিয়ে নিচ্ছেন, সস্তায় নিতে যাবেন, সেই সস্তার টাকাটা বাঁচাতে গিয়ে যখন বাচ্চাটা একটা রোগে পড়ে যাবে, তখন সেই টাকাটা যখন আপনি জুড়বেন, দেখবেন একটা বড় অ্যামাউন্ট গিয়ে দাঁড়িয়েছে, সেই টাকাটা আপনি বেকার খরচা করে ফেলেছেন। তার থেকে আমি বলবো, একটা যেখান থেকেই নেবেন, অ্যাটলিস্ট ভালো হেলদি দেখে নিন। কুকুর যখন নেবেন বাচ্চা, বারবার বলছি, মাড়িটা দেখে নেবেন, মাড়ি দেখে নেবেন। মাড়ি যখনই দেখবেন, বুঝতে পারবেন লাল আছে কিনা মাড়ি যদি লাল থাকে, তাহলে বুঝবেন ওর শরীরে রক্ত আছে, ও হেলথ ঠিকঠাক আছে। নাকটা একটু দেখে নেবেন। তো সেইগুলো আপনারা ফলো করুন। আর অনেকেই আমি দেখেছি আমাকে বারবার জিজ্ঞেস করে, কত দাম 2 বছর 3 বছর ধরে শুধু তারা দামই জিজ্ঞেস করে যাচ্ছে। তো আমি রাগ করি না, আমি তাদের দাম বলি। আমি একটাই কথা বলবো, যদি তাকে সন্তানের মতন ঘরে নিয়ে যান,
অ্যাটলিস্ট দামের থেকে বড় কথা জিনিসটা সঠিক জিনিসটা নিন, আমার থেকে নিতে হবে না। 2 বছর 3 বছর ধরে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেই যায়, কত দাম কত দাম কত দাম কত দাম কত দাম। আরে যদি এতই দামের সমস্যা থাকে তাহলে আপনি কুকুর নেবেন না। আপনি পম চাইছেন, কোয়ালিটি পম চাইছেন, বলছে যতটা ছোট হবে ততটা ছোট, কিন্তু আপনার বাজেট 10,000 টাকা। আমি বলছি আমি দিতে পারবো না। কেউ যদি দেয় আপনি ওখান থেকে দেখতে পারেন। অনেকে দেখেছি পেপার দিয়ে 15,000 টাকায় পম বিক্রি করছে, আমি জানি না সে কিভাবে পম দিচ্ছে। আমি বারবারই বলেছি পেপারটের পেছনে দৌড়বেন না। আমার কাছেও পেপার আছে যেগুলো অথেন্টিক, সেইগুলোরই আমি পেপার দিয়ে বিক্রি করি। আর আমি কালচার করি, আমি বারবারই বলেছি আমি কালচার পম করি, টয় পম করি, দুটোই করি। টয় পমের দাম অনেকটাই বেশি। তো টয় পমটা যখনই আমি 25,000 30,000 টাকায় বিক্রি করি, 30,000 টাকা কিন্তু এই বাজারে নটে যোগ। একটা মধ্যবিত্ত ফ্যামিলির দুটো সংসার চলে যাবে 30,000 টাকা। 15,000 টাকা করে দুটো সংসার এই 30,000 টাকায় চলে যাবে। তো সবার অ্যাফোর্ড করা সম্ভব নয়। সেক্ষেত্রে কালচারটা যখন দিই তাকে, সেটা আমি কম্প্যাক্ট সাইজের দিই আর কোয়ালিটি জিনিসটা দিই। আমি সবসময় বারবারই বলছি, আজকে আমি এত ভালোবাসা পেয়েছি আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে, এছাড়া বিভিন্ন ব্লগাররা আমার বাড়িতে আসে, এত ভালোবাসা পেয়েছি। আমি প্রত্যেকটা লোককে এই কথাই বলি, আমার কুকুর বেচাটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি শখে করেছি, আমি আজকে ঠকেছি। আমার আজকে ঠকা থেকে আজকে আমার, অনেকে বলে না দেখে শেখে ঠেকে শেখে, আমি দেখে ঠেকে দুদিকেই শিখেছি। এত টাকার ঠকেছি মানুষকে বিশ্বাস করে। তো সেক্ষেত্রে বলি আগামী দিনে যেন কেউ না ঠকে, কালচার পম হোক বা টয় পম হোক বা যে কোনো বিভিন্ন ধরনের যা যা ব্রিড আছে সেই সব ব্রিডের ক্ষেত্রে হোক, কেউ যেন না ঠকে। কিন্তু কেউ যদি বলে, দেখেছি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দেখেছি, হাটে দেখেছি যে 2,999 টাকায় কুকুর দিচ্ছি, একটা কুকুরের সঙ্গে একটা ফ্রি দিচ্ছি। দাদা এটা জামা কাপড় নয়, এটা একটা প্রাণ। একটা কুকুরের সঙ্গে একটা ফ্রি, বাজারে গেলে একটা মাছের সঙ্গে একটা মাছও ফ্রি দেয় না। একটা মুরগির সঙ্গে একটা মুরগি, মানে 1 কেজি মুরগি কিনলে 100 গ্রাম মুরগি মাংস আপনাকে ফ্রি দেয় না। তো সেক্ষেত্রে আপনাকে ফ্রি কোথা থেকে দিচ্ছি? আপনার কাঁধে বন্দুকটা রেখেই সে কিন্তু আপনাকে ফ্রিটা দিচ্ছে, এটা বুঝতে হবে। অনেকে জিজ্ঞেস করে আপনি ওই চ্যানেল থেকে এলে কি অফার দেবেন? আমার কাছে কোনো অফার থাকে না, কোনো অফার থাকে না। কেন আমি এই কথা বলে দিচ্ছি, যে আমি যেভাবে মেনটেন করি, যেভাবে জিনিস দিই, আমি দেওয়ার পর আমি নিশ্চিন্তে ঘুমাই যে আমার কাছে যেন কোনো কমপ্লেন না আসে। ওই 1 কেজি রয়্যাল ক্যানিন ফ্রি দেবো বা একটা ওই দেবো, এইসবের আমি মানুষকে ভাওতাবাজিতে ফেলতে চাই না, নিজেও পড়ি না আর কাউকে ফেলতেও চাই না। তো ফ্রি বলে কোনো শব্দই হয় না। ফ্রি বলে আজ অব্দি, কুকুর কেন, যে কোনো মার্কেটে যান দেখবেন একটা কিনলে একটা ফ্রি। আপনি ভালো করে সার্চ করে দেখুন, তার মধ্যে তার দামটা ধরা আছে, তবেই সে আপনাকে একটা থেকে একটা ফ্রি দিচ্ছে। কে বাজারে যে যে জিনিসটা আপনাকে ফ্রিতে দিচ্ছে সেটাও তো কারোর ঘর থেকে তৈরি হয়ে এসছে, তার মধ্যে তো তার পরিশ্রমটা লুকিয়ে আছে। যে জিনিসটা আপনাকে ফ্রিটা দিচ্ছে, আমি যদি এইটার সঙ্গে এটা ফ্রি দিলাম, একে তো ছোট থেকে বড় করতে হয়েছে আমাকে, তো আমি ফ্রিটা দেবো কোথা থেকে? যে এ তো আর ছোট থেকে জল খেয়ে বড় হয়নি, একটা জলও এখন পয়সা দিয়ে কিনে খেতে হয়, জল খেয়ে বড় হয়নি। তো এও যেভাবে বড় হয়েছে, যে খাওয়া দাওয়ার দিয়েছে, যে মেনটেন করেছে, যে ভ্যাকসিন দিয়েছে, যে যাই করুক, তো ফ্রি বলে কোনো শব্দ হয় না। তো সুতরাং ফ্রির ওপরে আপনারা কেউ যাবেন না, কোয়ালিটি জিনিসটা নিন, বেটার জায়গা থেকে নিন। তো আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে অনেকেই বলে যে দাদা আমি আপনার মতন ব্রিডিং ফার্ম করব, যে কোনো ব্রিড ক্ষেত্রে বলছি। আমাকে একটা লোক জিজ্ঞেস দাদা এই ব্যবসায় প্রচুর লাভ না? আমি তাকে বলেছি এই ব্যবসায় প্রতি বছর 1 কোটি টাকা করে লাভ আছে। তখন সে হাসছে, সে বুঝতে পেরেছে যে আমি তাকে মজা করেই বলেছি। তো যে ব্রিডটা নিয়ে ব্যবসা করতে চাই, আমি করছি বলে অনেকে বলে আমি আপনার দেখে করব। 100 বার করুন, জীবনে শিখতে হবে, জীবনে কিছু না কিছু ভাবে প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে, 100 বার করুন, কিন্তু আগে জিনিসটা নিয়ে বুঝুন। আমি করছি মানে আপনি করলেন, তারপরে যখন কুকুরটা অসুস্থ হয়ে গেল, আপনি ব্রিডটা সম্বন্ধে জানুন, এই ব্রিডের কিভাবে বাচ্চা হয়, কিভাবে বাচ্চা হয় না, কিভাবে এদেরকে কেয়ার করতে হয়। এই চুপ কর রোজি, চুপ, রানী চুপ, রানী চুপ। তো এই ব্রিডের কিভাবে বাচ্চা হয়, কিভাবে কেয়ার করতে হয়, সেটা আগে জানুন। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেকেই আমাকে বলেছে দাদা আমি জিএসডি নিয়ে গেছি বাড়িতে ব্রিডিং করবো বলে। ছোটবেলায় সব বাচ্চাকে খুব কিউট লাগে, খুব ভালো লাগে, খুব, প্রত্যেকটা বাচ্চাকে, মানুষের বাচ্চাও ক্ষেত্রে বলছি, একটা বাচ্চা দেখবেন সবাই কোলে নেয়। এখন আমাকে কি আর কেউ কোলে নেয়? কেউ কোলে নেয় না। আমাকে আর কেউ আমার সঙ্গে মুখে কথা বলে। তো যাই হোক, প্রত্যেকটা বাচ্চাকে দেখতে ছোটবেলা থেকে খুব ভালো লাগে। তারপর যখন বড় হয়ে যায়, তার যখন বিশাল সাইজ হয়ে যায়, এখন লোকের ছোট ফ্যামিলি, মানুষের হাতে সময় কম হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ এখন বিজি। তো যখন ঘরে নিয়ে যায়, সে যখন বিশাল একটা আকৃতি ধারণ করে, বিশাল বড় জায়ান্ট ব্রিড যে যা করে আর কি, নিয়ে যাওয়ার পর যখন বড় হয়ে যায়, তখন তাকে রাস্তায় ছেড়ে দিচ্ছে, তাকে অ্যাডাপশনে দিয়ে দিচ্ছে। তো অ্যাটলিস্ট এটা বলি,
যখন বিজনেস করবেন তাকে তার পরিপূর্ণ জায়গা দিন। আমরাও যেখানে কাজ করি সেখানের সঙ্গে যদি আমাদের মনোমালিন্যতা তৈরি হয় তো অটোমেটিকলি আমরা সেখান থেকে সরে আসি, আর একটা কাজের অপশন খোঁজার চেষ্টা করি। তো সুতরাং ওদেরকেও যেখানে আপনারা রাখবেন তো অ্যাটলিস্ট ওদের যেন মনের মতন জায়গাটা হয়। একটা খাঁচার মধ্যে একটা ছোট করে আমি বহু লোককে দেখেছি খাঁচার ওপর খাঁচা দিয়ে কুকুরগুলোকে আটকে রেখেছি, দীর্ঘদিন তারা খাঁচা থেকে নাবে না। আমি বহু লোকের কারণ নাম বলছি না, আমি বহু লোকের বাড়িতে দেখেছি ছোট ছোট 2 ফুটের 2.5 ফুটের খাঁচায় একসঙ্গে দুটো দুটো করে কুকুর। ওই মানে এরা যদি এইটুখানি কুকুর হয় এদেরকে দুগুণ ঘোরার জায়গা দিন, যাতে তারা খেলা করতে পারে, যাতে তারা এক্সারসাইজ করতে পারে। আমাদেরও যদি একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দি করে রাখে আমাদের মানসিকতা কিভাবে তৈরি হবে? সেম ওদের মানসিকতা। অনেকে ছোট ঘর কিন্তু ভেবেছে আমি ব্যবসা করবো, ও ব্যবসা করে বড় লোক হয়েছে, ও ব্যবসা করে সাকসেস হয়েছে, আমি করব। আমি একটা কথা বলি, কাউকে দেখে কিছু করবে না। যদি আপনার মনে ইচ্ছা থাকে, এদের প্রতি ভালোবাসা থাকে, তাহলেই আপনি করুন। না হলে শুধু শুধু নিয়ে গিয়ে আপনি এদেরকে কষ্ট দেবেন না। আমি বহু লোককে দেখেছি কুকুরের প্রথম থেকে নিয়ে গেছে, তারপরে কুকুরের গায়ে ঘা ভর্তি, কুকুরকে ডিওয়ার্মিং করে না, কুকুরের অবস্থা খুব খারাপ। তো যেভাবেই করো, আমি বলছি না করো না, আমি চাই ব্রিডিংটাকে বাড়াও, ব্রিডিং স্ট্যান্ডার্ডটাকে বাড়াও, যে কোনো ব্রিডটাকে কোয়ালিটিটাকে বাড়াও। অ্যাটলিস্ট তাদের যতটা জায়গা আছে, আমার যেমন এত বড় জায়গা আছে, এদের জন্যই পুরোটা এটা করো। আমরা এখানে কেউ থাকি না, মানে আমরা থাকি না, মানে আমরা এখানে থাকি, এখানে শুতে আছি, ওরা একা যাতে না থাকে সেজন্য আমরা এখানে থাকি, কিন্তু এদের জন্য এই জায়গাটা পুরো করা। আমি আপনাদের দেখাবো ওরা কিভাবে এখানে এক্সারসাইজ করে না করে। আমি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা ওদের এক্সারসাইজ করাই, ওদেরকে ছেড়ে দিই, ওরা ওদের মতন খেলাধুলো করে, যা ওদের মধ্যে যা যা অ্যাক্টিভিটি আছে ওরা করে। যখন ওরা হাঁপিয়ে যায় ওরা আমাকে বলে দেয় ওরা হাঁপিয়ে গেছে, মানে তখন ওরা বসে পড়ে। বুঝি যে এবার আর ওদের খেলার দরকার নেই, ওরা এবার খাওয়া দাওয়া করে রেস্ট নেবে। তো তখন সেভাবে আমি ওদের ট্রিট করি। অনেকেই জিজ্ঞাসা করে দাদা আপনি কুকুরকে ভ্যাকসিন করেন কিনা? আমি বারবার বলছি আমি প্রত্যেকটা কুকুরকে ভ্যাকসিন করি। সেই ভ্যাকসিন আমি আপলোড করি ভিডিওগুলোকে। কুকুর তো সব জায়গায় যায়, হ্যাঁ, যখন যায় ভিডিওগুলো তাদের আমি আপলোড করে দিই। আমি যেটা করি দাদা অথেন্টিক ভাবে কাজ করি। আমি ছাড়াও কলকাতায় অনেকে পমের ব্রিডার আছে। তো আজকে এদের সঙ্গে আমার মনোমালিন্য আমার সঙ্গে কারোরই নয়। কেন এটা কুকুরকে নিয়ে আমি কেন তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে যাব? আমার সঙ্গে কারোরই সম্পর্ক খারাপ না, সবার সঙ্গে সম্পর্ক ভালো। কোথাও রাগ অভিমান তো সবসময় থাকে সব জায়গাতেই। আমি এখন করছি, আমি কম দামে দিচ্ছি। আমি কি করে কম দামে দিই দাদা? আমি আগেই বলেছি আমার কুকুর শোয়ের মাঠে যায় না। আমি বাচ্চা তুলি, বাচ্চা বিক্রি করে দিই। যখনই শোয়ের মাঠে কুকুর যাবে তখনই অটোমেটিকলি একটা কুকুরের দাম বেড়ে যাবে, তার কস্টিং এর জায়গা থেকে বেড়ে যাবে। আমি যাই না কেন, আমি চাই আমি যেরকম কষ্ট করে শখ করেছি আমার মতন যারা শখ করতে চায়। পরশুদিনই আমার একটা বাচ্চা গেল, সোনারপুরে গেছে। ওই বাচ্চাটা পমের বাচ্চা, ওনাকে বললাম পেপার নেবেন আপনি? বললো না আমি পেপার নেবো না দাদা, আমি পেপার নিয়ে কি করব, আমাকে শুধু ব্রিডটা যেন ভালো দেওয়া হয়। আমার ভিডিওটা আপলোড করা আছে, একবার দেখবেন। আমি ভিডিওটাকে ফলো করবেন, যে বাচ্চাটা আমার গেছে সোনারপুরে। তো প্রত্যেকটা মানুষকে এই কথা বলছি, শোয়ের মাঠটা এমন নয় যে গেলাম আর দাঁড়িয়ে গেলাম, শোয়ের মাঠে জিতে চলে এলাম, তা নয়। যারা শোয়ের মাঠে কুকুর নিয়ে যায় তাদের সঙ্গে একবার যোগাযোগ করে দেখবেন। এক একটা শোয়ের মাঠের কুকুর লাখখানেক টাকা দাম। লাখখানেক টাকার কুকুরকে যারা কুকুর কিনছে তারা তো নিশ্চয়ই কেউ বোকা নয়, যারা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা যে কোনো ব্রিডে নিয়ে আসছে। তো তারাও তো 20,000 30,000 টাকা দিয়ে কুকুর নিয়ে শোয়ের মাঠে নামতে পারে। তারা কেন নামে না? তারা কেন নামে না? আমি এইটাই মানুষকে বলার চেষ্টা করছি যে মানুষকে মিথ্যে বলে করাটা আমার মনে হয় উচিত নয়। আমারটা পেট কোয়ালিটির কুকুর, আমি কালচার পম করি। হ্যাঁ, আমি কালচার পম করি, কালচার পম, টয় পম। টয় পমের বাচ্চা কম হয়, ব্রিডিংটাও কমই করাই। যখন হয় খুব কম সংখ্যক বাচ্চা হয়। তো তাদেরকে একটাই কথা বলছি বারবারই, যে কোনো ব্রিডটা নেবেন একটুখানি জেনে শুনে নেবেন। আমি বহু লোককে দেখেছি আমাকে বলে দাদা ওখানে তো ল্যাব দিচ্ছে 8,000 টাকায়, আপনি কেন কালচার পমের দাম নেবেন এত বেশি? অনেকের বাজেট বলে দাদা আমার একে গিফট করব, যত ছোট হয় তত ছোট, কিন্তু আমার বাজেট 8 থেকে 10,000 টাকা। তাদেরকে একটা কথা বলি, আমি মিথ্যে কথা বলে দিই না। কেন? আমি জানি কুকুরটা আপনি যাকে গিফট করবেন বা যাকে বলে দেবেন, যদি সেই কুকুরটা সেই বাচ্চাটা যদি সেই কোয়ালিটি না দাঁড়ায়, তো আপনি একটা বাজে সম্পর্ক তার সঙ্গে তৈরি হবে, যে আমাকে এই বলে দিয়েছে, মিথ্যে কথা বলে দিয়েছে। তো আমি দেবো না, আপনি হয়তো অন্য কারোর থেকে নেবেন, ভাববেন যে ও দিচ্ছে সস্তায়। আমি আবারও একটা কথা বলি, বাজারে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। সস্তার পেছনে গিয়ে আমি বলবো আপনার মনে হয় না, যে কোনো ব্রিডের ক্ষেত্রেই বলছি, ভালো জিনিসটা পাবেন। এখন কম্পিটিটর মার্কেট, নিশ্চয়ই সস্তায় দিতে হবে। সস্তায় মানে এই নয় একটা কুকুরের সঙ্গে একটা কুকুর ফ্রি, একটা কুকুরের সঙ্গে একটা খাবার ফ্রি, একটা কুকুরের সঙ্গে ওইটা ফ্রি। এটা আমার মনে হয় আসে না।
আমি বহু জায়গায় দেখেছি কালচার পমের বাচ্চা পেপার দিয়ে হাটে বলুন, বিভিন্ন ভ্লগে বলুন, কালচার পমের কে একদম পেপার দিয়ে। আমি তাকে কি বলবো? আমি যদি বলতে চাই, সে আমাকে বলবো দাদা আমাকে ব্যবসা করতে দিন। আমি তাকে এটাই বলবো, মানুষকে ভুল বোঝাবেন না। আমরা নিজেরাই এখন যেখানে দাঁড়িয়েছে, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর পায়ের মাটি কারোর শক্ত নয়, সবার কিন্তু নরম। আমাদের কিন্তু সবার মাথার ছাদ, আমরা যতই চাকরি করি, জব করি, রোজগার করি, যাই করি, আমাদের যারা আমাদের পরিচালনা করছে, আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু কোনো জায়গা থেকে সিওরিটি নেই। তো সুতরাং আর মানুষরা আর কত ঠকবে? প্রত্যেকটা জায়গায় ঠকবে, প্রত্যেকটা জায়গায় কেন ঠকবে? আজকে প্রত্যেকটা জায়গায় চিন্তা করে দেখুন, মানুষরা প্রতিটা মুহূর্ত ঠকছে। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, যে একটা যে পোষ্য নিয়ে যাচ্ছে, এরা বেচারি বলতে পারে না, একটা কালচার পমকে আমি টয় পম বলে বিক্রি করে দিলাম। হ্যাঁ, আমি বারবারই আমি আরেকটা যেটা বলি, বারবারই একটা কথা বলি, একটা 2 লাখ টাকার পমের সঙ্গে কখনোই 20,000 25,000 টাকার পম কিন্তু গোলাবেন না। আমার বাড়িতে যে সাদা বাচ্চা বা যে কোনো বাচ্চা আমি কাউকে দিই, আমি তাকে বলে দিই, দাদা এইগুলো কিন্তু এই জায়গায় এসে দাঁড়াবে। আপনি ভাববেন যে এইটা এইরকম দাঁড়াবে, এইটা এরকম হবে, কখনোই বলছি হবে না, সম্ভব নয়। একটা 2 লাখ টাকার কুকুর যে যখন নিয়ে আসে, সে কিন্তু কখনোই তার বাচ্চা 20,000 25,000 টাকা বিক্রি করে, তারা বিক্রি করেই না। তারা শখ পারপাস নিয়ে আসে। তারা আমাদের মতন ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে বা হাটে গিয়ে কুকুর বিক্রি করে না। কুকুর বিক্রি করাটা কোনো খারাপ কাজ নয়। তার বাড়িতে বাচ্চা হয়েছে, সে বেচবে কেন? যে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে তারও তো একটা মেনটেনেন্স খরচা আছে, সেই অ্যাটলিস্ট মেনটেনেন্স খরচাটা সে তুলবে। অনেকেই দেখেছি কুকুরের ব্যবসা করে তাদের সংসার চালায়, খুব ভালো। যদি তার চলে সংসার, তাদের যদি পেট চলে, যথেষ্টই তাদের খুব ভালো বলবো। কিন্তু অ্যাটলিস্ট বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট যত্ন করুন। বিভিন্ন ধরনের কম দামি খাবার আমি দেখেছি, আমার থেকে যারা কুকুর নিয়ে গেছে বা না নিয়ে যায়নি, অনেকে হয়তো বলতে সংকোচ বোধ করে, বা যারা আমার ভিডিও দেখছে, বহু লোক আছে দাদা আমার থেকে কুকুর নিয়ে যায়নি, যার থেকে নিয়েছে সে কুকুর নিয়ে যাওয়ার পর বলেছে আমি আর জানি না, আপনি ডাক্তারের কাছে চলে যান। আমি তাকে বলি, অ্যাটলিস্ট যে বাচ্চাটা নিয়ে যাচ্ছে তাকে সাপোর্ট করুন, যতটা আপনি জানেন, বা যেভাবে অভ্যস্ত, ভুল ভাল ওষুধ চাপিয়ে দেবেন না। একটা এইটুখানি বাচ্চাকে, এদেরকে কোনো ওষুধই খায় না, এরা খায় তেল খায়, রয়্যাল ক্যানিন খাবার খায়, যা খাবার দাবার প্রোটিনযুক্ত খাবার খায়, প্রপার টাইমে ডিওয়ার্মিং হয়, ক্যালসিয়াম ভিটামিন এগুলো দিই। আননেসেসারি এক গাদা ওষুধ চাপিয়ে দেবেন না। একটা দোকানে গেল, ভেটেরিনারি দোকানে গিয়ে আমি দেখি একটা ছোট কুকুর, তার ওষুধের তালিকা এত বড়। আমি তখন তাকে বললাম যে এই ওষুধটা যদি তুমি ওকে সারাটা দিনে মানে কতবার শেষ করবে? বলছে দাদা আমি নিজেই বুঝতে পারছি না, কতবার খাবো? কুকুরটা খেতে চাইছে না, এত ওষুধ দিয়ে ফেলেছে তাকে, সে খেতে চাইছে না। আমি বলবো অ্যাটলিস্ট এত ওষুধ না গিয়ে অ্যাটলিস্ট খাবারটা ভালো দিন। যে কোনো জায়গা থেকে বলছি, আমরা যদি মুঠো ওষুধ খাই, আর যদি মানে প্রোটিনযুক্ত খাবার না আমরা খাই, তাহলে আমরা বুঝবো কি করে যে আমাদের শরীরে জোর আসছে কি জোর নেই, বা আমাদের শরীরে কি অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, কি রোগ তৈরি হচ্ছে না হচ্ছে, আমরা বুঝতে পারবো না। আমরা যেমন বলতে পারি, এরা বলতে পারে না। তো প্রত্যেককেই বলছি, যে যার থেকেই বাচ্চা নাও অ্যাটলিস্ট একটু সাপোর্ট করো। কুকুর নিয়ে যাওয়ার পর আমাকে বহু লোক দেখেছি বলেছে, দাদা আমাকে সাপোর্ট করে না, আমাকে এই কুকুরটা এই সমস্যা, আজকে ডাক্তার আসছে না। আমি দুদিন আগে একটা ভিডিও দেখেছি লাকি পেট চ্যানেলে, ওই দিদিকে আমার বাড়িতে এসেছিল একদিন ভিডিও করতে, তারা ভিডিও করে, তার বাড়িতে একটা সেন্ট বার্নারের বাচ্চা হয়েছে। দিদি খুব খুব মানে দুঃখ প্রকাশ করে বলছে, যখন তার বাচ্চা হয়েছে, যারা ভেটেরিনারি কাজ করে তারা নিজেদের মধ্যে দর কষাকষি করছে, তারা নিজেদের মধ্যে দর কষাকষি, কে কত টাকা নেবে, কে কত টাকা নেবে বাচ্চাটা ডেলিভারি করতে, এইভাবে তারা দর কষাকষি করে। অ্যাটলিস্ট সেটা না করে আমি বলবো, অবভিয়াসলি যে আপনারা পরিশ্রম দিচ্ছেন, আপনারা সেই বাচ্চাটাকে ডেলিভারি করিয়ে দিচ্ছেন, আপনার পারিশ্রমিকটা নেওয়াটা উচিত, কিন্তু অ্যাটলিস্ট ভুল বুঝিয়ে কাউকে নেবেন না। আমি আজকে এত কিছু কেন নিজে শিখেছি, আজকে আমাকে কোনো ডাক্তার আমাকে যেতে হয় না। কেন যেতে হয় না? আমি প্রথমত ডাক্তারের সঙ্গে ওঠা বসা করি, ডাক্তারের সঙ্গে টাচে থাকি, আমার সঙ্গে তারা সাজেস্ট করে, আমি নিজে সেলাইন, ভ্যাকসিন, ডেলিভারি সব নিজে করি। আমি এই দিনটা একদিন ফেস করেছি, একদিন রাত্রেবেলা 12টা বাজে একটা কুকুরের বাচ্চা দেবে, একটা প্যারাভেটকে ফোন করেছি, আগেই বলে দিল 3,000 টাকা নেবো, কিন্তু তারপরে আমি যাব, বাচ্চা হোক চাই না হোক, কি হবে দেখার পাবো, আগেই বলে দিল 3,000 টাকা নেবো। তো সেক্ষেত্রে বলছি, আমি নিজে এগুলো শিখেছি। তো তারা এখন আমাকে কে কি বললো না বললো তাতে আমার কিছু এসে যায় না। তাদের সঙ্গে রাস্তা দেখা হলে আমি কথা বলবো, তারা যদি আমার সঙ্গে কথা বলে আমিও তাদের সঙ্গে কথা বলবো। তো আমি বলবো, যদি যে ব্রিডটা নিয়ে কাজ করবেন বা যে ব্রিডটাই নেবেন, অ্যাটলিস্ট আপনারা আগে নিজেরা শিখুন, জানুন, সেই ব্রিডটা সম্বন্ধে একটু পড়াশোনা করুন, তারপরে সেটাকে ঘরে নিয়ে যান। আপনারা যে ব্রিডটা নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন না কেন, যে ছোট ব্রিড বড় ব্রিড, যে সব ব্রিডই খুব ভালো, হ্যাঁ, যে কোনো ব্রিডই খারাপ আমি বলবো না।
তো তাদের ক্ষেত্রে এই কথা বলি, একটু হাইজিনিকটা মেনটেন করে নেবেন। কেননা দেখুন, একটা বাচ্চাকে সবাই মিলে ঘাটাঘাটি করে, সবাই কি হাতে আসছে না হাতে আসছে আপনি বুঝতে পারবেন না, খালি চোখে তার রোগ দেখা যায় না, ধরা যায় না। তো সেক্ষেত্রে কী হয়, আপনি যখনই জিনিসটাকে আপনি ঘরে নিয়ে আসছেন, কোনো রোগ আপনার থেকে ও বাইরের রোগ ঘরে এসে চললো। আর এরা খুব ছোট একটা ব্রিড হয়, বাচ্চা যেরকম মানুষের বাচ্চাকে যেরকম যেভাবে রাখা হয়, তো সেভাবেই এদেরকেও সেভাবেই কেয়ার করতে হয়। তো সেক্ষেত্রে বলি একটু হাইজিনিকটা মেনটেন করবেন। আর আমার বাড়িতে যারা এখন আসতে চায়, আমি তাদেরকে একটা কথা বলি, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমি তাদেরকে ঘরে নিশ্চয়ই আসতে বলবো। আর আমি কুকুরটা তাদের বাচ্চাদের তাদের হাতে তুলে দেবো না। কেন এই কারণে দেখুন, এই সময় খুব পার্বর রোগ চলে, এই সময় প্রচণ্ড ভাইরাস কাজ করে। তো সেই ক্ষেত্রে বলছি, তো যে যেখান থেকেই নেবেন হাইজিনিকটা মেনটেন করবেন। আর এসে কুকুর ঘাঁটা বাইরে থেকেও যখন আমরা আসি, তখনও কিন্তু আমরা, আমার নিজের বাড়ির বিটের কথাই বলছি, আমি কিন্তু বাইরে থেকে এসে কুকুরকে ঘাঁটি না। আমি অ্যাটলিস্ট হাত পা ধুয়ে নিই, তারপরে কুকুরকে যা দেখার দেখি। আর তারপরে আমাদের যতই কুকুর আছে সব এই ফ্লোরে ওরা থাকে, কেউ এলে দেখাই। কিন্তু এই মুহূর্তে তাদেরকে আমি বলতে চাইছি যে কেউ যদি আমার বাড়িতে আসো, কিন্তু এই সময় আমি কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করে তাদের সঙ্গে আমি আপনাদের মানে পরিচয় করিয়ে দেবো। প্রত্যেকটা বাচ্চার সঙ্গে পরিচয় আমি করিয়ে দেবো, একটু দূরত্ব মেনটেন করেই করে দেবো। একটা জিনিস আমি বলি, আমি নতুন একটা চ্যানেল দেখছি, কলকাতা পেট ব্লগস, হ্যাঁ, ক্রাইম মাস্টার ডোডো, যে ও একজন মানে আরজে ডোডো আর কি, যাকে এক কথায় বলবো আরজে ডোডো বলে সবাই চিনবে। তো ওই দাদার একটা চ্যানেল নিয়ে এসছে, উনি নিঃস্বার্থভাবে, বিনা স্বার্থ, কোনো স্বার্থ ছাড়াই মানুষের জন্য এতটা ভাবা যে এই অ্যানিমেলটাকে নিয়ে আমরা তো বহু ভিডিও দেখেছি, কুকুর সেলিংয়ের ভিডিও, কুকুর বিক্রির ভিডিও, হাতে তুলে ভিডিও হচ্ছে। কেউ কিন্তু কুকুরের কেয়ার সম্বন্ধে বলে না, যে কুকুরটাকে কীভাবে কেয়ার করুন। আমি আমার নিজের চ্যানেলটাকে যে শুরু করেছি পমস কেয়ার, শুধু কুকুরের কেয়ারিং, খাওয়া দাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর একটা প্রথম কারো চ্যানেল দেখলাম যে কলকাতা পেট ব্লগস, আমি দাদার সঙ্গে কথা হয়েছে, প্রতিটা জেলায় দাদার কাছে ইনফরমেশন আছে, কে কি ডাক্তার আছে, কে ভালো ডাক্তার কাজ করছে, কে প্যারাভেট ভালো কাজ করছে, কোন ব্রিডটা নিয়ে কীভাবে কাজ করলে কি ব্রিডটার কি বৈশিষ্ট্য, কি ব্রিডটার কি সমস্যা হয় কি হয় না, কোথা থেকে নিলে ব্রিডটা জেনুইন ব্রিড পাওয়া যাবে। তো এই দাদার ভিডিওটা তোমরা সবাই ফলো করো। আমি দাদার প্রত্যেকটা ভিডিও আমি বসে বসে রেগুলার যে কটা ভিডিও আপলোড করে, যা ভিডিও আপলোড করে আমি প্রত্যেকটা ভিডিও দেখি। আর আপনারাও এই ভিডিওটা প্রত্যেকজন দেখুন। আর যারা অনেকে দেখেছি সস্তায় বা ফ্রিতে কুকুর নেয়, আমি তাদেরই একটা কথা বলছি, এই বাজারে ফ্রি বলে কোনো শব্দ হয় না। এখন যা দিনকাল পড়েছে, ফ্রিতে কেউ একটা জলও ফ্রিতে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে বলছি, এই দাদার চ্যানেলটাকে ফলো করো। দাদা যে কথাগুলো বলছে, একদম মন ছুঁয়ে যাওয়া কথাগুলো বলছে। প্রত্যেকটা মানুষের উচিত ওই ভিডিওটাকে ফলো করা। যারা কুকুর পুষছেন, যা আগামী দিনে ভবিষ্যতে পোষার প্ল্যান আছে, বাড়িতে তারা সদস্য হয়ে নিয়ে আসার চিন্তাভাবনায় আছেন, তাদেরকে একটাই কথা বলবো, এই কলকাতা পেট ব্লগস আর যে ডোডোর চ্যানেলটাকে আপনারা দেখুন। খুব ভালো ভালো সাজেশান আপনি পাবেন, আমিও পাচ্ছি, দাদার থেকে অনেক কিছু শিখছি যে কীরকমভাবে মানুষ আরও ডেভেলপ হতে পারে। তো সেগুলোকে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, দাদার সঙ্গে আমি কথা বলেছি। আপনারাও দাদার ভিডিওটাকে ফলো করুন। আর অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি বারবারই বলেছি, আমি একটা ব্রিড নিয়েই কাজ করি, কালচার পম আর টয় পম নিয়ে। ভবিষ্যতে আরও ব্রিডিং স্ট্যান্ডার্ড বাড়াচ্ছি, আরও বাড়াবো। আমার আজকে চ্যানেলটা খুব সুন্দরভাবে একটা ফ্যামিলি তৈরি হয়েছে, সেটা আপনাদের জন্যই হয়েছে। তো সেক্ষেত্রে একটা কথা বলি যে হাইজিনিকটা মেনটেন করুন। আর প্রপার ব্রিড, যে ব্রিডটাকে নিয়ে কাজ করছে, ও হাটে কে কী দামে দিল বা কে কী দামে বাইরে দিল, আমার সে বিষয়ে আমি যাব না। আমি একটাই কথা বলবো, যেখান থেকে যে ব্রিডটা নেবেন একটুখানি চিন্তাভাবনা করে নিন, কেন ওই ব্রিডটা আপনার থেকে 12 থেকে 15 বছর আপনার সঙ্গে সারাটা জীবন থাকবে। তো সেই জিনিসটার দিকে খেয়াল করে আপনারা চিন্তাভাবনা করে যে কোনো ব্রিডকেই ঘরে নিয়ে আসুন। আর আমার কাছে তো যারা বাচ্চা নিয়েছে আর যারা নেয়ওনি, তারা আমাকে বহু লোক ফোন করে, দাদা আমার এই সমস্যা হয়েছে। আমি যতটুকু জানি তাদের হেল্প করে দিই। আমি কোনো ডাক্তার নই, যেটুখানি জানি, আমার যেটুকুনি নলেজ হয়েছে আমি তাদেরকে হেল্প করে দিই। আমি আগামী দিনেও করব। তো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করে যেও না। অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কোনো ভুল হয়ে থাকলে সেটাও আমাকে জানাও। হ্যাঁ, তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে অন্য কিছু টপিক নিয়ে।